মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে দেশ ছেড়েছেন জেনারেল কবির। কড়া নজরদারির পরেও সেনা কর্মকর্তার ভারতে পলায়ন নিয়ে প্রশ্ন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কন্টিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে বৈশ্বিক শান্তিরক্ষায় বাংলাদেশের পুলিশের দীর্ঘদিনের ভূমিকা ও ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 180 সদস্যের এই কন্টিনজেন্টের মধ্যে 70 জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। তারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন। মাত্র 2 মাস আগে এই কন্টিনজেন্টের অংশ হিসেবে জাতিসংঘের একমাত্র মহিলা পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছিল। সংবাদ মাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে আসা জাতিসংঘের নথিতে কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং দক্ষিণ সুদানের বিভিন্ন মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো ও প্রত্যাবাসনের পরিকল্পনা উল্লেখ করা হয়েছে। ওই নথি অনুযায়ী বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো কন্টিনজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে ক্যামেরুন, সেনেগাল ও মিশরের মতো দেশের কন্টিনজেন্ট আংশিকভাবে হ্রাস করা হবে। জাতিসংঘ ও বাংলাদেশ পুলিশ সূত্র জানায়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে চলমান অর্থ সংকটের কারণেই এই সদস্য সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের একজন অতিরিক্ত ডিআইজি বিষয়টি নিশ্চিত করে বলেন, কঙ্গোতে জাতিসংঘ মিশনের পুলিশ কমিশনার আমাদের ইউনিট কমান্ডারকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি। বাংলাদেশের এফপিইউ সবসময় ভালোভাবে দায়িত্ব পালন করেছে, তাই এই সিদ্ধান্তটি বেশ হতাশাজনক। ঘটনার সত্যতা জানতে চাইলে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার শাহাদুল হোসেন বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি। সূত্র জানায়, 20 অক্টোবরের মধ্যে 162 জন সদস্যকে প্রত্যাবাসন করা হবে, আর বাকি 18 জন প্রশাসনিক ও লজিস্টিক কার্যক্রম সম্পন্ন করে নভেম্বরের মধ্যভাগে ফিরবেন। বর্তমান এই দলটি আগস্টে কঙ্গো পৌঁছে 10 সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু করে। মাত্র 1 মাস পরই জাতিসংঘ তাদের ফেরার নির্দেশ দিয়েছে। 2005 সাল থেকে কঙ্গোতে বাংলাদেশ পুলিশের নারী এফপিইউ ইউনিট দায়িত্ব পালন করছে। চলতি বছরের আগস্টে ওই নারী ইউনিটের মেডেল প্যারেডে জাতিসংঘ মহাসচিবের কঙ্গো বিষয়ক বিশেষ প্রতিনিধি উপস্থিত ছিলেন। 2025 সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের 21,000-এরও বেশি কর্মকর্তা বিশ্বজুড়ে 24টি দেশে 26টি মিশনে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকা। ডাকসুতে একচাটিয়া জয়ের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্প্রতির শিক্ষার্থী জোট। ভিপি, জিএস সহ 26 পদের মধ্যে 24টিতে জয়লাভ করেছে এই প্যানেলের প্রার্থীরা। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বাইরে জিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইবুর রহমান তৌফিক এবং সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন তামান্না মাহবুব প্রীতি। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিজয়ীদের মধ্যে ভিপি হয়েছেন ইব্রাহিম হোসেন রনি, জিএস হয়েছেন সাইদ বিন, হয়েছেন খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক। এছাড়াও জয় পেয়েছেন হারেজুল ইসলাম, জিহাদ হুসাইন, আবদুল্লাহ আল নোমান, জান্নাতুল আদন নুসরাত, নাহিমা আক্তার দীপা, জান্নাতুল ফেরদৌস রিতা, মাহবুবুর রহমান, তানভীর আঞ্জুম শোভন, তাহসিনা রহমান, আফনান হাসান ইমরান, মেহেদি হাসান সোহান, মোহাম্মদ ইসহাক ভুইয়া, উবায়দুল সালমান, ফজলে রাব্বি তৌহিদ ও মাসুম বিল্লাহ। যে দায়িত্ব আমাদের উপর তারা দিয়েছেন তার সম্পূর্ণরূপে একটি আমানত। এছাড়া নির্বাহী সদস্যদের 5টি পদের সবকটি জিতে নিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। আদনান শরীফ, জান্নাতুল ফেরদাউস সানজিদা, সোহানুর রহমান ও সালমান ফার্সি। নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন যেমন সরব, তেমনি বিদেশি কূটনৈতিক মহলেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আগ্রহ বাড়ছে। ঠিক সেই পরিস্থিতিতে জার্মান দূতাবাসে গেলেন আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নেতারা। এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বুধবার ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লর্ডসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা।
সাক্ষাৎকালে জাতীয় পার্টির নেতারা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৈরি হওয়া বাস্তবতা নিয়ে আলোচনা করেন। তারা জোর দিয়ে বলেন, নির্বাচন যেন হয় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য, এটা নিশ্চিত করা জরুরি। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা জানান, সাক্ষাতে তাদের দলীয় চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা, আসন্ন জাতীয় নির্বাচন এবং বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। এ সময় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ 1989 সালে জার্মানিতে রাষ্ট্রপতি রিচার্ড ভন ওয়েমারের সঙ্গে তার সাক্ষাতের স্মৃতি তুলে ধরেন। তিনি জার্মান রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তিনি ব্যক্তিগতভাবে বারবারই আগ্রহী এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। জিএম কাদেরের পরিবর্তে জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদি কি আগামী দিনে লাঙল প্রতীকের মালিকানা পেয়ে যায় কিনা তা নিয়েও রয়েছে নানা কৌতূহল। আগামী নির্বাচনে জিএম কাদের ও রওশন এরশাদের বদলে আনিসুল ইসলাম মাহমুদি জাতীয় পার্টির মূল স্রোত হয়ে উঠে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে রাজনীতির সচেতন মানুষদের মতে। বাংলাদেশে গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান মিলিয়ে যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে সেনাবাহিনীতে কর্মরত 15 কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ। গত 9 অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। জেনারেল কবির এখন কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন। ঢাকা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে সংবাদ মাধ্যমটির অনুসন্ধানে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সেনা কর্মকর্তার পলায়নের বিষয়ে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেন, পালিয়ে যাওয়ার ঘটনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। জেনারেল কবির ভারতে পালিয়ে গিয়েছে এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে সবকিছু করবে, এটা আমরা জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে যারা পালাতে সহযোগিতা করেছে তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। এর আগে গত 11 অক্টোবর ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, মেজর জেনারেল কবির আহমেদকে ইলিগ্যালি অ্যাবসেন্ট বা অবৈধভাবে অনুপস্থিত হিসেবে ঘোষণা করেছে সেনাবাহিনী। তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য তাকে ধরতে সব সীমান্তে সতর্কতা জারি করা। দিলার চৌধুরী বলেন, এই সেনা কর্মকর্তার পলায়নের পেছনে কোনো উপদেষ্টার নাম শোনা যাচ্ছে যারা তাকে পালাতে সাহায্য করেছে। এটা দ্রুত তদন্ত হওয়া উচিত। এখানে সেনাবাহিনীর দায় এড়ানোর কোনো সুযোগ নেই। একজন সার্ভিং জেনারেল কিভাবে পালাতে পারে তার জবাব সেনাবাহিনীকে দিতে হবে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর। সেই সেনাবাহিনীর জেনারেলরা যদি অন্য দেশের এজেন্ট হয়ে কাজ করে তাহলে তো আর বলা যায় না আমাদের একটি সার্বভৌম রাষ্ট্র আছে। আওয়ামী লীগ আমলের গুমের ঘটনা দুটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 8 অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 28 জনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাদের মধ্যে 25 জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা। এদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন জেনারেল কবির। পরোয়ানা জারির দিনই তা সংশ্লিষ্ট 13টি দপ্তরে পাঠানোর কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর কর্মকর্তারা। দেশের এক সময়ের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এবার যেন হয়ে উঠেছে হতাশার আরেক নাম। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করেছেন 5 লাখেরও বেশি শিক্ষার্থী। পাশের হার মাত্র 58.83%, যা গত বছরের তুলনায় কমেছে প্রায় 19%। দেশের 11টি শিক্ষা বোর্ডের মধ্যে এবছর পরীক্ষায় অংশ নেয় 12,35,000-এর বেশি শিক্ষার্থী। এর মধ্যে ফেল করেছে 5,08,701 জন, অর্থাৎ প্রতি 100 শিক্ষার্থীর মধ্যে 41 জনই এবার পাশ করতে পারেনি। এদিকে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীও কমেছে ব্যাপকভাবে। গত বছর যেখানে জিপিএ 5 পেয়েছিল 1,45,000-এর বেশি শিক্ষার্থী, এবার পেয়েছে মাত্র 69,087 জন, কমেছে 76,000-এর বেশি। তবে এই হতাশার মধ্যেও একটু স্বস্তির ছাত্রীদের ফলাফলে। ছাত্রীদের পাশের হার 62.97%, যেখানে ছাত্রদের 54.60%, অর্থাৎ মেয়েরা এবারও এগিয়ে সব দিকেই।
বৃহস্পতিবার সকাল 10টায় সব শিক্ষা বোর্ড একযোগে এই ফল প্রকাশ করে। এবার পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন 12,51,111 শিক্ষার্থী। সারা দেশে 2,797টি কেন্দ্রে পরীক্ষা হয়, তবে পরীক্ষায় প্রায় 27,000 শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ফেল করেছেন 5,08,701 জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর 41.17% ফেল করেছেন। বৃহস্পতিবার সকাল 10টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, ওয়েবসাইট ও SMS এর মাধ্যমে ফল জানতে পারবেন। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় সমমান পরীক্ষায় অংশ নেন 12,35,661 জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছেন 7,26,960 জন শিক্ষার্থী। গড় পাশের হার 58.83%, আর ফেল করেছেন 5,08,701 জন। গড় ফেলের হার 41.17%। এই বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল